ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন এপিসোডে। আজকের যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন সেটি শুধু ভয়ঙ্কর নয়, ভীষণ অদ্ভুত। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন ঈশিতা রায়। একটা সাধারণ বিয়ের প্রস্তুতি, পুরনো উত্তর কলকাতার বনেদি বাড়ি, সবকিছুই ছিল একদম নিয়ম মাফিক। কিন্তু সেই বিয়ের দিনই ঘটে যায় এমন এক ঘটনা যার উত্তর আজও কেউ দিতে পারে না। একটা বিয়ে, একজন পুরোহিত, আর এমন একজনের উপস্থিতি যার থাকার কোনো কথাই ছিল না। তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের পরিবার পরিজন, আত্মীয়, বন্ধু বান্ধব কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন অথবা কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোই তুলে ধরবো। ফিরে আসা যাক আজকের ঘটনায়। শুরু হচ্ছে আজকের এপিসোড। শেষ লগ্ন, মৃত পুরোহিত ফিরে আসার ঘটনা। সময়টা ছিল 2019 সাল। উত্তর কলকাতার পুরনো পাড়া, বাগবাজার এলাকা, শোভাবাজার সংলগ্ন অঞ্চল। বাড়ির ধরন ছিল প্রায় 100 বছরের পুরনো দোতলা বাড়ি। এলাকার একটি মেয়ে ঈশিতা রায় এবং ছেলে সৌম্য সেন। বিয়ে ঠিক হয়েছিল পুরোপুরি পারিবারিক পরিচয়ে। এই বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন একজনই, পুরোহিত রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতার বহু বাড়ির নিয়মিত পুরোহিত। এলাকার দুর্গাপুজো, সরস্বতী পুজো, বিবাহ সবিতেই ডাক পড়ে। হেঁটে বা অটো করে যাতায়াত করতেন। লোকেরা বলতো রামকৃষ্ণ মশাই মানে নিয়মে ভুল নেই। বয়স তখন প্রায় তার 78। ঈশিতার জন্মের সময় থেকেই এই মানুষটা তাদের বাড়ির সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, নামকরণ, অন্নপ্রাশন, শ্রাদ্ধ সবকিছুই করতেন। ঈশিতাকে তিনি নিজের নাতনির মতো ভালোবাসতেন। বিয়ে ঠিক হওয়ার দিন ঈশিতার মাথায় হাত রেখে বলেছিলেন, মা রে, তোর বিয়েটা আমি নিজের হাতে দেব। যতদিন আছি তোকে চিন্তা করতে দেব না। কথাটা তখন আশীর্বাদের মতো লেগেছিল, কিন্তু কেউ ভাবেনি এই কথার ওজন এতটা ভারী হবে। বিয়ের দিন ভোর 5টা থেকেই বাড়িতে ব্যস্ততা। পুরোহিত কাকু সকালেই আসেন। নিজের হাতে গায়ে হলুদের বিধি, গণেশ পুজো, কুলদেবতার নাম সবকিছুই ঠিকঠাক করে করেন। ঈশিতার মা বলেছিলেন, কাকু আপনি একটু বিশ্রাম নিন, বয়সও তো হয়েছে, এত হুড়োহুড়ি করবেন না। উনি হেসে একটা কথাই বলেছিলেন, আজ কি বিশ্রামের দিন? আজ তো বিশ্রামের দিন নয় রে মা, আজ তো আমার মেয়ের বিয়ে। আমি নিজের হাতে ভালোভাবে ঈশিতার বিয়ে দেব। কিন্তু একটা জিনিস সবাই খেয়াল করেছিল, উনি অস্বাভাবিক চুপচাপ, চোখ দুটো যেন ক্লান্ত, মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। রাতের লগ্ন ছিল 10টা 30 মিনিটে। উনি বলেছিলেন, আমি সন্ধ্যের আগেই ফিরে আসব, মেয়ের বিয়ে বলে কথা। কিন্তু অদ্ভুত একটি ঘটনা ঘটলো। লগ্নটি পার হয়ে যাচ্ছে, বিকেল গড়িয়ে সন্ধে নামছে, বরযাত্রীরাও চলে এসেছে, সবই প্রস্তুত, কিন্তু পুরোহিত মশাই নেই। রাত 9:30, তারপর 10টা, তারপর ঠিক 10টা 15। ঈশিতার বাবা বারবার ফোন করছেন, ফোন বেজে যাচ্ছে, কেউই ধরছে না, সবাই চিন্তায় ঘামছে। ঠিক তখনই 10টা 37 মিনিটে পুরোহিত কাকু এসে ঢোকেন, কিন্তু জামা কাপড়টা এলোমেলো, মুখটাও ফ্যাকাশে, গায়ে যেন একটা ঠান্ডা গন্ধ। ঈশিতার বাবা প্রথমেই জিজ্ঞাসা করেন, দাদা এত দেরি করলেন? উনি শুধু বললেন, একটু একটু কাজে ফেসে গেছিলাম, তবে চিন্তা করো না, বলেছিলাম তো তোমাদের মেয়ের বিয়েটা ভালো করেই দিয়ে ছাড়বো। এরপর আর এক মুহূর্ত দেরি না করে পুরো বিয়েটা নিখুঁতভাবে তিনি সম্পন্ন করেন। মন্ত্র একটিও ভুল নয়, হাত কাঁপেনি, কণ্ঠটাও স্পষ্ট, যেন এই কাজের জন্যই তিনি অপেক্ষা করছিলেন। বিয়ে শেষ হয়। ঈশিতার বাবা বলেন, দাদা এত তাড়াহুড়ো করছেন, অন্তত একবেলা খেয়ে যান। পুরোহিত কাকু মাথা নাড়ালেন, না, বাড়িতে ওরা অপেক্ষা করছে, সময় নেই হাতে, আমার এখনই যেতে হবে। এই কথাটি শোনার পর ঈশিতার গায়ে কাঁটা দিয়েছিল, কারণ পুরোহিত মশাইয়ের পরিবারে তখন কেউই অসুস্থ ছিল না। তিনি হাঁপাতে হাঁপাতে হুড়োহুড়ি করে বেরিয়ে যান, কিন্তু যাওয়ার সময় ঈশিতার দিকে তাকিয়ে একবার বললেন, ভালো থাকিস মা, আজ আমার দায়িত্বটা শেষ হলো, সুখে শান্তিতে সংসার করিস, আমার আশীর্বাদ চিরকাল থাকবে তোর সাথে। পরের দিন বিদায়ের দিন, রীতি অনুযায়ী পুরোহিত কাকুকে ডাকা হয় মেয়েকে আশীর্বাদ দিতে, কিন্তু হঠাৎই ফোন ধরেন ওনার ছেলে, কণ্ঠটা কাঁপা। হ্যালো, আপনারা আপনারা জানেন না? ঈশিতার বাবা বলে বসেন, আহ কি হয়েছে, শান্ত হও, আস্তে আস্তে বলো, কি জানবো আমরা? ফোনের ওপার থেকে উত্তর আসে, গতকাল গতকাল বিকেলেই তো বাবা মারা গেছেন, বিয়ের আগেই হঠাৎই হার্ট অ্যাটাক হয়েছে, বাড়িতে ফিরে শুয়েই তিনি মারা যান। এই কথাটি শোনার পরে পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। সময় মিলিয়ে দেখা হয় বিকেল 5টা নাগাদ ওই পুরোহিত মশাইয়ের মৃত্যু হয়।
অথচ রাত 10:37 উনি বিয়ে দিয়ে গেলেন। ঈশিতার মা কথাগুলি শুনে বসে পড়লেন। একটাই প্রশ্ন, তাহলে তাহলে কাল রাতে আমাদের মেয়ের বিয়ে দিল কে? বৌভাতের রাতে ঈশিতার বাবা ঈশিতা আর তার স্বামীকে সব কথাই বলে। ঈশিতা এবং সৌম্য সবাই ঘাবড়ে যায়। সেদিন রাতে ঈশিতা আবার স্বপ্ন দেখে পুরোহিত কাকু সাদা ধুতি পরে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, মা রে, ভয় পাস না, আমি তো কথা দিয়েছিলাম, কথা রাখতেই এসেছিলাম, খুব শান্তিতে সংসার কর মা, ভালো থাকিস তোরা। পরের দিন খবর আসে পুরোহিত কাকুর মুখে মৃত্যুর পরেও একটা অদ্ভুত শান্ত হাসি ছিল। এলাকার লোকেরা বলাবলি করে, যে মানুষ নিজের প্রতিশ্রুতিকে জীবনের থেকেও বড় মনে করে সে কখনো কখনো মৃত্যুকেও অমান্য করে। সব ভূতেরা ভয় দেখায় না, কিছু প্রেতাত্মা শুধু দায়িত্বটা শেষ করতেই ফিরে আসে। এই ছিল আজকের একটি ভয়ঙ্কর হাড় হিম করা ঘটনা। ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ঈশিতা রায়। একটা বিয়ে, একজন পুরোহিত, আর এমন একজন মানুষ যিনি হয়তো তখন আর পৃথিবীতেই ছিলেন না। আজও কেউ নিশ্চিত করে বলতে পারেন না সেই মণ্ডপে বসে কে মন্ত্র পড়ছিলেন। কারণ কিছু দায়িত্ব শুধু জীবিত অবস্থায় শেষ হয় না, কিছু প্রতিশ্রুতি মৃত্যুর পরেও পালন করতে হয়। এই ছিল আজকের ঘটনা। এই ঘটনাটি যদি আপনাদের মনে একটু অস্বস্তি তৈরি করে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আপনাদের কি মনে হয় সেদিন আসলে কে বিয়েটা দিয়েছিল? আর এমনই আরো ভয়ঙ্কর বাস্তবের ছায়া তৈরি ভয়ঙ্কর ঘটনা পেতে সাবস্ক্রাইব করে রাখুন বং টেলিস্কোপ চ্যানেলটিকে। কারণ সব প্রেতাত্মারা ভয় দেখায় না, কারণ কিছু প্রেতাত্মা তাদের শেষ দায়িত্বটা শেষ করতেই ফিরে আসে। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে আরেকটি অজানা অব্যাখ্যাত ভয়ঙ্কর একটি ঘটনার সঙ্গে। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনাদের জীবনেও যদি এরকমই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন, সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে।